তাহলে চলো, তাহলে আমরা মানিকের কাছ থেকে যখন টাকাটা পাবো, এবার তাকে আমরা 2% বাদটা দিয়ে তারপরে টাকাটা পাবো, তাই না? তো সেই জন্য আমরা টাকাটা কিভাবে লিখবো চলো একটু দেখি। এবার টাকাটা লিখতে গিয়ে দেখো, আমরা প্রাপ্য হিসাবে 30,000 টাকায় লিখবো, কিন্তু নগদান হিসাবে আমরা 29,400 টাকা লিখবো। আর বাট্টার ঘরে আমরা 600 টাকা লিখবো, আর নওশাদ নামে লিখবো। দেখছো 13 তারিখের ট্রানজেকশনটা আমরা কিভাবে লিখেছি? 13 তারিখের ট্রানজেকশনটা আমরা নওশাদ নামে লিখেছি। বিক্রয় বাট্টার ঘরে 600 টাকা লিখেছি, যেহেতু বাট্টা হয়েছে, এটা কিন্তু নগদ বাট্টা। টাকা আদায়ের সময় কিংবা পরিশোধের সময় যেই বাট্টাটা হয় সেটাকে আমরা নগদ বাট্টা বলি। আর আমরা ডেবিট পাশে শুধুমাত্র নগদ বাট্টাটাই লিখবো। আর নগদের ঘরে লিখেছি 29,400, আর প্রাপ্য হিসাবে ঘরে আমরা পুরো 30,000 টাকায় লিখবো। তোমরা কি এই লেখাটা বুঝছো সবাই? আমি যে 13 তারিখে ট্রানজেকশনটা বসালাম, সবাই আমার সাথে সাথে অঙ্কটা এইভাবেই করে নিবে যাতে। এটা বুঝি নাই, আরেকবার 13 নাম্বারটা। দেখো 13 নাম্বারটায় বলেছে আমাদেরকে বিক্রয়ের শর্ত অনুযায়ী নওশাদের নিকট হতে পাওয়া গেল। তো নওশাদের কাছে যখন আমি বিক্রি করেছিলাম তখন আমাদের শর্ত ছিল 10 দিনের মধ্যে যদি ও টাকা দিতে পারে তাহলে তাকে 2% বাট্টা দেব। তো এই শর্তটা দিয়েছিলাম 3 তারিখে, আর উনি আমাদেরকে টাকা দিচ্ছে 13 তারিখে। তাহলে কি উনি 10 দিনের মধ্যে টাকা দিচ্ছে না বলো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে 10 দিনের মধ্যে টাকা দিচ্ছে বলে তার কাছে আমি যে টাকাটা পেতাম সে পুরো টাকা দেবে না, 2% বাদ দিয়ে বাকিটা দেবে। তাহলে 30,000 টাকার উপর তুমি 2% ধরো। 30,000 টাকার উপর 2% ধরলে কত টাকা হয় দেখো। ধরো 30,000-এর 2% ধরো। 600। তার মানে সে আমাকে 600 টাকা কম দেবে। এই 600 টাকা হলো বাট্টা, বুঝতে পেরেছো? সেই জন্য জি জি। নগদের ঘরে আমি 600 টাকা কম লিখেছি, 29,400। আমি বাট্টার ঘরে 600 টাকা লিখেছি, আমার বাট্টা। আমার প্রাপ্যের পরিমাণটা ছিল মোট 30,000 টাকা, বুঝতে পেরেছো? বুঝেছো সবাই? এবার পরের ট্রানজেকশনটা দেখো, 13 তারিখের পর রাসিবের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, শর্ত 3/10, নেট 45। এই ঘটনাটা কিন্তু নগদে ঘটেনি, এটা কিন্তু বাকিতে ঘটেছে। সেজন্য এই ঘটনাটা কিন্তু এখন বসবে না। আমরা শুধুমাত্র নগদে প্রাপ্তি যে ঘটনাগুলো হয়েছে শুধু সেগুলোই বসাবো। এরপরে আসো 20 তারিখে নগদে পণ্য বিক্রয়। পণ্য নগদে যদি বিক্রয় করি আমরা কিন্তু নগদ টাকা পাবো, তাহলে এইটা বসবে। তাহলে চলো আমরা 20 তারিখের ঘটনাটা এখন লিখি। 20 তারিখের ঘটনাটা এখন আমরা লিখবো বিক্রয় নামে। তাহলে চলো, 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি, নগদের ঘরে 20,000, বিক্রয়ের ঘরেও 20,000, আর বিক্রয় নামে লিখবো। এটা আমরা লিখবো বিক্রয় নামে। তাহলে দেখো আমরা 20 তারিখের ঘটনাটা বিক্রয় নামে। দেখো আমরা নগদের ঘরে লিখেছি 20,000, আমরা বিক্রয়ের ঘরে লিখেছি 20,000। নগদের ঘরে লিখেছি 20,000, আমরা বিক্রয়ের ঘরে লিখেছি 20,000। দেখেছ? তাহলে 20 তারিখের ঘটনাটা সবার লেখা হয়ে গেছে। এবার 20 তারিখের পর দেখো 27 তারিখে বলছে বিক্রয়ের শর্ত অনুযায়ী রাসিবের নিকট হতে পাওনা আদায় হলো। বিক্রয়ের শর্ত অনুযায়ী দেখো 27 তারিখ, রাসিবের কাছে পণ্য বিক্রয় করেছিলাম আমরা 15 তারিখ। সে শর্ত দিয়েছিল 10 দিনের মধ্যে টাকা শোধ করতে পারলে তাকে আমরা 3% বাট্টা দিব। কিন্তু রাসিব কিন্তু আমাদেরকে 15 দিনে 10 দিনের মধ্যে টাকা শোধ করতে পারেনি। খেয়াল করো, সে কিন্তু 27 তারিখে টাকা দিচ্ছে। তো 27 তারিখ মানে কিন্তু 10 দিনের বেশি হয়ে গেছে। তো এবার কিন্তু রাসিবকে পুরো 40,000 টাকার 40,000 টাকাই দিতে হবে, বুঝতে পেরেছো? 40,000 টাকার 40,000 টাকা দিতে হবে, এখানে কোনো বাট্টা হবে না। তাহলে চলো আমরা 27 তারিখের ঘটনাটা এখন আমরা বসাবো। দেখো প্রাপ্য হিসাবে আমরা 40,000 টাকা লিখলাম,
নগদের ঘরেও আমরা 40,000 টাকায় লিখলাম। দেখো বাট্টার ঘরে আমরা কিছু লিখলাম না, আর নাম লিখলাম রাশির হিসাব। তাহলে রাশির হিসাব নামে আমরা নগদের ঘরে 40,000 লিখলাম, প্রাপ্যর ঘরেও 40,000 লিখলাম। এবার কিন্তু আমরা বাট্টার ঘরে কোনো অ্যামাউন্ট লিখি নাই, কারণ সে বাট্টাটা পাবে না। তোমরা কি সবাই আমার এই লেখাটা বুঝতে পেরেছো? 27 তারিখের যে ঘটনাটা আমি লিখলাম এখন, এখানে কেন বাট্টাটা হবে না তোমরা এটা বুঝেছো সবাই? আমরা নগদ প্রাপ্তি জাবেদা শিখছি আজকে। তাহলে 27 তারিখের লেনদেনটা যদি বসানো হয়ে যায় তোমাদের, তাহলে এবার চলো আমরা 27 তারিখের পরের ট্রানজেকশনটা দেখি। দেখো 28 তারিখে ছিল শিহাবের নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, যার শর্ত 2/10 নিট 45। এই ঘটনাটাও আমাদের এই অঙ্কে আসবে না, কারণ এটা বাকিতে, এটা কোনো নগদ প্রাপ্তি হয়নি। তাই 28 তারিখের ট্রানজেকশনটাও আমরা লিখছি না। এবার 30 তারিখের ট্রানজেকশনটা দেখবো। নগদে আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। নগদে আসবাবপত্র বিক্রয় করলে এটা আমাদের নগদ টাকা আসবে, আমাদের ব্যবসায় নগদ টাকা আসবে, তাই এটা প্রাপ্তির ঘরে বসবে। তো কিভাবে বসবে চলো দেখি। এটা কিভাবে বসবে? এটা অন্যান্যর মধ্যে বসবে 10,000, যেহেতু পণ্য বিক্রয় করছি। নগদের ঘরে বসবে 10,000, আর নাম লিখবো আসবাবপত্র হিসাব, আর নাম লিখবো আসবাবপত্র হিসাব। তাহলে আসবাবপত্র হিসাব নামে আমরা নগদের ঘরে লিখবো 10,000, আর যেহেতু এটার মধ্যে বিক্রয় নেই, এটার মধ্যে দেনাদারের কাছ থেকে টাকাটা পাই নাই, সেই জন্য এটা অন্যান্য হিসাবে বসবে 10,000। আমি নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আমি এই আইটেমটা এভাবে বসাই দিলাম। তোমরা কি সবাই এই জিনিসটা বসানোটা বুঝেছো? জি স্যার। সব যদি বসানো হয়ে গিয়ে থাকে, তাহলে এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এই সবকটা ঘর যোগ করা। তোমরা সবগুলা যোগ করে স্যার দেখো, আমার না অ্যান্সার মিলে গেছে। সবগুলো অ্যামাউন্ট যোগ করে দেখো, আমাদের যোগফলটা কিন্তু এটা হবে, দেখছো? দেখো বাট্টার মোট যোগফল 600, নগদানের মোট বিক্রয়টা 3,08,900, বিক্রয়ের মোট যোগফল 29,500, প্রাপ্য হিসাবের মোট যোগফল 70,000, আর অন্যান্য মোট যোগফল 2,10,000। এবার তুমি দেখো এখানে একটা সমতা লেখা আছে। সমতা মানে কি? সমতা মানে হলো মোট ডেবিটের যোগফল আর মোট ক্রেডিটের যোগফলটা সমান হতে হবে। এটাকে বলা হয় সমতা। দেখো একটা সমতার ঘর আছে, সমতার ঘরে কি বসানো হয়? এই মোট ডেবিটের যোগফল আর মোট ক্রেডিটের যোগফলটা সমান কিনা সেটা দেখা হয়। যেমন ডেবিট আছে এই দুইটা, 3,08,900 সঙ্গে 600 যোগ করলে যেটা হয়, আর এই তিনটা যোগ করলে যেটা হয়, এদের যোগফলটা সমান আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হয়। তোমরা দেখো এটা যোগ করলে যোগফলটা সমান হয়ে যাবে, 3,09,500 হয়ে যাবে। এই যে আমরা অঙ্কটা করলাম, তোমরা কি এই অঙ্ক করাটা বুঝছো সবাই? যারা আমার সঙ্গে হাতে হাতে নগদ প্রাপ্তি জাবেদা করলা, তারা কি সবাই কিভাবে এটা করেছি তোমরা কি বুঝতে পেরেছো সবাই সুন্দর করে ছকটা? জি স্যার। তো এখন নিজেরা করতে পারবে কিনা জি সেটা স্যার। এটা টেস্ট করতে হবে। স্যার আর পারবো। হ্যাঁ, এটা টেস্ট করার জন্য স্যার যেটা আমরা মাত্র করলাম ওইটার কোশ্চেনটা একটু স্ক্রিনশট দিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ দিতেছি দিতেছি, ব্যস্ত হয়েও না, পুরোটাই পুরোটাই স্ক্রিনশট দিবা। নাও প্রথমে 1 নম্বর অঙ্কটার স্ক্রিনশট নাও। এই হচ্ছে 1 নম্বর অঙ্ক, নগদ প্রাপ্তি জাবেদা। এই 1 নম্বর কোশ্চেনটা স্ক্রিনশট নাও। যে স্ক্রিনশট নেবা পুরোটাই গ্রুপে দিয়ে দিবা। নিয়েছো? জি স্যার। এবার 2 নাম্বার আর 3 নাম্বারটা নেবা, যেটা বাড়ির কাজ। এই 2 নাম্বার 3 নাম্বারটা যখন স্ক্রিনশট নিবা, তার পাশে ছোট্ট করে লিখে দেবা HW। দাঁড়াও এটাকে আরেকটু ছোট করে নিই। হ্যাঁ,
এবার 2 নাম্বার এবং 3 নাম্বারটা স্ক্রিনশট নাও, নিয়ে এটা নিচে ছোট করে লিখে দিবা HW, বুঝছো? তোমাদের মধ্যে কেউ এটার স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। এটা গ্রুপে দিয়ে দিবা। আর এবার হাজিরা, এবার কার কার হাজিরা বাকি আছে সেটা শুনবো, যাদেরকে আমি একটু ওয়েট করতে বলছিলাম। বলো তো এবার কার কার হাজিরা বাদ পড়েছে? স্যার আমার 346। 346, এক এক করে দেই। 346 বাদ পড়েছে। তানহা আক্তার, হ্যাঁ 346 দিলাম। আর কার বাকি পড়েছে? 308 বাকি পড়েছে, 308। স্নেহা, হ্যাঁ স্নেহাকে আমি খুঁজছিলাম, তুমি তারপর একটা ক্লাসে অ্যাবসেন্ট করে ফেলছো। হ্যাঁ 339। 339, 339 আরিফা আখি, তোমার এই মাসে 3টা অ্যাবসেন্ট হয়ে গেছে। আর কেউ আছো? আর কেউ নেই? তো চলো, তোমাদের সঙ্গে বোধহয় আজকে আমার শেষ ক্লাস, নাকি আগামীকালকে কোনো ক্লাস আছে তোমাদের সাথে আমার? এ মাসে বোধহয় শেষ ক্লাস। স্যার আচ্ছা তোমরা এবার একটা স্ক্রিনশট নিবা, নাও এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। জি স্যার, তারপর উঠান। 21 পর্যন্ত নিয়েছি, এবার এখান থেকে 44 পর্যন্ত নাও। স্যার ডান। এরপর নিচেরটা এটা নাও। স্যার হ্যাঁ স্যার আমার নামের পাশে -2 কেন? তুমি বাড়ির কাজ দাওনি যে, সেই জন্য। ও আচ্ছা। এইটা দেখে তো আমি বুঝি কে ছেঁচড়া কে ছেঁচড়া, বুঝছো? এটা দেখেই তো আমি বুঝবো, এটা রেকর্ড থাকবে। এবার তোমরা যে ছবিগুলো তুলেছো, এই ছবিগুলো গ্রুপে দিয়ে দাও। আর আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম